শ্রোতা বন্ধু, ঈদ মোবারক সবাইকে। আশা করি প্রত্যেকে ভালো আছেন। ঈদুল আজহা উপলক্ষে শুনছেন কন্টেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান হারভেস্টার। অনুষ্ঠানটিতে আপনাদের সঙ্গে রয়েছে আমি কথা বন্ধু রূপক। আর অনুষ্ঠানটিতে আপনারা শুনবেন চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তাদের জীবনের গল্প ও অভিজ্ঞতা নিয়ে। ঈদের 7 দিনব্যাপী এই অনুষ্ঠানটি প্রচারিত হবে। তারই ধারাবাহিকতায় আজকে ঈদের চতুর্থ দিনে রয়েছি আমি রূপক, এবং আমার মাঝে অর্থাৎ আমার সাথে 2 জন রয়েছেন আজকে উদ্যোক্তা। কারা কারা রয়েছেন তাদের মুখ থেকে আমরা শুনবো। আমার ডান দিক থেকে কে কে আছেন? আমি মোহাম্মদ সুলতানা রাজিয়া। আসসালামু আলাইকুম, আমি দিলনাজ খানম স্বপ্না। সাউন্ড কম। আচ্ছা, নিশ্চয়ই জেনে গেছেন যে আজকে 2 জন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা উদ্যোক্তা আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা যদি মনে করেন যে আমাদের সঙ্গে যুক্ত হবেন, আপনাদের কথাগুলো জানাবেন, তাহলে আমাদের লাইভ চলাকালীন সময়ের মধ্যে আপনারা আপনাদের মনের কথাগুলো জানাতে পারেন এবং লিখতে পারেন আপনাদের কথাগুলো। 2 জনকেই আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। কেমন লাগছে আজকে? আপনি শুরু করেন। আচ্ছা, আমার খুব ভালো লাগছে যে এই যে ঈদ বিশেষ দিন, এই বিশেষ দিনে বিশেষ সময়ে আজকে রেডিও মহানন্দা আমাকে নক করেছে, সত্যি আমার অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা, আপনার কেমন লাগছে এবং কেমন আছেন? অনুভূতি? আলহামদুলিল্লাহ, সব মিলে আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা এখানে সুস্থভাবে পৌঁছতে পেরেছি, এবং আমাদের একটা আলাদা একটা আনন্দ যে আমি উদ্যোক্তা জীবনে এই রেডিও মহানন্দা এখানে এসে আমার নিজের জীবনের কিছু ভালো মন্দ করবো, মানে গল্প কথা জি বলবো। এটা আমার জন্য অনেক অনেক কিছু। আচ্ছা, যাই হোক, সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের হারভেস্টারে। আমাদের সঙ্গে রয়েছেন 2 জন উদ্যোক্তা। আপনারা নিশ্চয়ই পরিচয় জেনে নিয়েছেন। তো আপনাকে যদি বলা হয় বা জানতে চাই কিভাবে শুরু করলেন আপনার উদ্যোক্তার লাইফ? আচ্ছা আচ্ছা ভাইয়া, আসলে সত্যি কথা বলতে যখন করোনা আসে আমাদের বাংলাদেশে, এই করোনার পরে আমার হাজবেন্ড যেহেতু ব্যবসায়ী, তো ওর একটা দোকান আছে। তো করোনার সময় দোকানপাট একদমই ক্লোজ হয়ে গেছিল, ও মানসিকভাবে ভেঙে পড়েছিল। ওই সময় আমার কাজে আসা, আর তার আগে থেকেই মনে হতো যে আসলে আত্মনির্ভরশীল হওয়া দরকার। এই ইচ্ছা আকাঙ্ক্ষাটা ছিল ভিতরে, 2 মিলে আসলে হয়ে গেছে। করোনার পরে 2020 সালের মধ্যে দিক থেকে আমার কাজের শুরুটা ভাইয়া। আপনি উদ্যোক্তা জীবনে কিভাবে এলেন? আমি উদ্যোক্তা জীবনে এসেছি সাংসারিক জীবন থেকেই। আমার ছেলেকে নিয়ে আমি স্কুল যাওয়াকালীন ওখানে আমি যখন স্কুলে যে বসি গার্জেনদের মধ্যে, তখন অনেকজনকে অনেকভাবে দেখি হাতের কাজ করতে। তো হাতের কাজ করতে দেখার ওখান থেকে আমার একটা উৎসাহ জাগে যে ওনারা বসে যদি এই সময়টা কাটাতে পারে, বাচ্চাকে নিয়ে যেহেতু বসেই থাকতে হচ্ছে, আমিও কিছু করি। আমিও কিছু করতে বসার এর মধ্যেই অনেক ভাবিদের বা অনেকেরই ইচ্ছা চাহিদা যে আমার কাজগুলো দেখে ভাবি আপনি কাজ শুরু করেন, ভাবি আপনার হাতের কাজ সুন্দর, আপনি কাজ শুরু করেন। এইভাবে মানে আপনি বুটিক্স নিয়ে কাজ করেন, তাই তো? আচ্ছা, বুটিক্স নিয়ে অনেক কথা হবে আপনার সঙ্গে। আপনার যেখানে দোকান রয়েছে সেই লোকেশনটা আমরা একটু জানতে চাই। আমি নতুন ভাবে দোকান দিচ্ছি, যেহেতু আমার শোরুম বাসায় ছিল, এখন আমি নতুন ভাবে দোকান দিচ্ছি ওই সোনালী ব্যাংকের অপোজিটে। আচ্ছা, কাঁঠাল বাগিচা সোনালী ব্যাংকের অপোজিটে। কেমন চলছে আপনার কার্যক্রম? আমি শোরুম ওপেনিং করিনি ভাইয়া, এখন আমি 15 তারিখে আমার ওপেনিং। আচ্ছা, আপনি কিভাবে এলেন এই লাইফে? ওই যে বললাম করোনার পর থেকে, কিন্তু আমার করোনার পর থেকে আসা। আর আমার হাতে খড়িটা ছিল, যেহেতু আমি বুটিক্স আইটেম নিয়ে প্রথমে শুরু করি, হাতে খড়িটা ভাইয়া ঘরোয়া পরিবেশেই আমার আম্মার কাছ থেকেই কাজ শিখা। কিন্তু আম্মা জোর করে কাজ শিখিয়েছিল ঠিকই, কিন্তু উদ্দেশ্য ছিল না যে এটা নিয়ে হয়তো আমার একদিন সফলতা পাবো বা কাজ করব। তো প্রয়োজনে বললাম যে করোনার পর থেকে আমার কাজে আসা, তখন থেকে কাজ শুরু, এবং এটা নিয়ে শুরু। আপনাদের সঙ্গে কথা বলবো। অলরেডি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের সাথে আছেন লুৎফুন্নেসা। আসসালামু আলাইকুম রূপক ভাইয়া, আমার প্রিয় 2 আপু। ধন্যবাদ আপনাকে। আপু আমাদের অনেক প্রিয়, এবং আমরা একসাথেই সবাই কাজ করি, সবাই একসাথে চেনা। আমারও কিন্তু মাঝে মাঝে এই লুৎফুন্নেসা আপুর উপর আমার প্রচুর হিংসা হয়। আপু সবার প্রিয়, আচ্ছা, মানে এত ভালোবাসা, এত এত আপ্যায়ন মানুষ ওনাকে করে, এত ভালোবাসে, সত্যি মাঝে মাঝে হিংসে হয়।
যাই হোক, উনি আমাদেরকে ঈদ মোবারক জানিয়েছেন, আর সুলতানা রাজি আপুর প্রতিটা হাতের কাজ অনেক সুন্দর এমনটা বলেছেন। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আপনি যখন বুটিক্সের কাজ শুরু করলেন, শুরুতেই তো সফলতা আসেনি, অনেক ত্যাগ তিতিক্ষার পর এসছে। তো শুরুতেই আপনি কোনো সমস্যার মধ্যে পড়েছিলেন কিনা, বা সেখান থেকে কিভাবে বেরিয়ে এসেছেন? জি ভাইয়া, অনেক সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয়েছে। সাংসারিক জীবনে যখন উদ্যোক্তা জীবন শুরু করেছি, যে কিছু হব জীবনে বা কিছু করব, তখন সবকিছু সামলানো, সবকিছু দেখা, সবকিছু মেনটেন করার পরে যদি আমি কিছু চিন্তা ভাবনা করি, তাহলে তো আমার জীবনে কঠিন কিছু হবেই, আসতেই পারে। তো এখানে আমার হাজব্যান্ড অনেক আমাকে পজিটিভলি নিয়েছে এবং উনি সহযোগিতা করেছে, যার কারণে আমার এই উদ্যোক্তা জীবনে এভাবে এক ধাপ করে এগিয়ে যাওয়া। এবং এই সফলতার পিছনে কিন্তু ওনারই অবদান বেশি। আমার মেয়ে, ছেলে, আমার হাজব্যান্ড সবাই আমাকে, পরিবারের সবাই সাপোর্ট করেছে। এবং আমি হাঁটি পা করে আমি আমার নিজের বাসা থেকে এখন আমি বাইরে বের হচ্ছি, শুধু ওনাদেরই অবদান। অনেক শুভকামনা, অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য। অনেক, হ্যাঁ, আল্লাহর প্রতি অনেক অনেক মানে কি বলবো, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। পরিবারে কে কে আছেন? পরিবারে আমরা হাজবেন্ড, মেয়ে, ছেলে, আমি, 4 জন। আচ্ছা, প্রথম ব্যবসা শুরু করার মূল প্রেরণা যেটা শুনলাম যে আপনি ভাবেননি যে এই জগতে আসবেন, এখন এসছেন। যদি চাঁপাইনবাবগঞ্জ ঐতিহ্য নিয়ে কাজ না করলে, তাহলে মনের মধ্যে কোনটা কাজ করতো, যে কি হতেন? আচ্ছা, ছোট থেকেই আম্মা বলতো, আমরা 3 বোন 1 ভাই, তো ভাইয়ের সংখ্যা যেহেতু কম, তো আম্মা বলতো যে তোমাকে মেয়ে মানে তুমি আমার মেয়ে, কিন্তু তোমাকে ছেলেদের মতো কাজ করতে হবে, তোমাকে আমি ছেলের মতো দেখতে চাই। তো আম্মা সাধারণত থাকে না যে ছোটতেই বলে ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, তো আমার আম্মাও আমাকে বলতো যে তোমাকে ডাক্তার হতে হবে। তো ওই সুযোগটা হয়তো হয়নি, তবে এখন আমার উদ্যোগে আমি মনে হয় যে না, আমার আম্মা যদিও বেঁচে নাই, বেঁচে থাকলে হয়তো অনেক বেশি খুশি হতেন। আর আপনি জিজ্ঞেস করছিলেন যে কাজের প্রেরণাটা কে জুগিয়েছে, আমার কাজের প্রেরণা জুগিয়েছে আমার ছোট বোন। আচ্ছা, আমার ছোট বোন প্রথম আমাকে বলে যে স্বপ্নাপু, তুমি এত সুন্দর হাতের কাজ পারো, তুমি এটা নিয়ে ভাবছো না কেন? এটা নিয়ে তো ভাবতে পারো। তো ও একটা, আমার ছোট বোনের পিচিকে আমি একটা ড্রেস বানিয়ে পাঠিয়েছিলাম ওর জন্মদিনে। তো ওই ড্রেসটা পরে সে ছাদে গেছিল বাচ্চা নিয়ে, তখন ওকে সব ভাবিরা বলছিল যে আপু, ভাবি এত সুন্দর হাতের কাজ, আপনি কখন আড়ং গেছিলেন? আড়ং ছাড়া তো এই কাজগুলো পাওয়া যায় না। হ্যাঁ, তো ওর মাথায় তখনই এটা হয়েছে, এবং ও সবসময় আমাকে শুধু বলতো যে স্বপ্নাপু, তুমি কেন ভাবছো না, কেন শুরু করছো না? তো এইটা একটা অনুপ্রেরণা। আর একটা না বললেই না, আমাদের তখন তৎকালীন ভাইস চেয়ারম্যান শিউলি ম্যাডাম, ওই ম্যাডাম আমাকে বলেছিল একটা বিষয়, যেটা আমার ব্রেনের চাবিটা খুলে যায়। আমার চিন্তা ভাবনা ছিল যে পড়ালেখা চলতে চলতে যখন আমার বিয়ে হয়ে যায়, পড়ালেখা তো স্টপ হয়ে গেল, তার মানে পড়ালেখা বন্ধ, মানে জীবনে আর কোনো কিছু করা যাবে না। তো আমার ম্যাডাম বলেছিল যে আচ্ছা, সবাইকে পড়ালেখা করে কিছু হইতে হবে, এটা তোমাকে কে বলেছে? সব ছেলেরাই কি পড়াশোনা করে চাকরি করে সফল হয়, নাকি কেউ কেউ ব্যবসা করে? তখন আমার মনে হয়েছিল যে তাই তো, আমি পড়াশোনা আমার অনেক বেশি হয়নি, ঠিক আছে, কিন্তু বিজনেস করেও তো আমি সফল হতে পারি। দেন তখনই আমার ব্রেনের চাবিটা খুলেছিল, এবং আমি নতুন করে নিজেকে ভাবতে শিখেছিলাম কিনা আমাকে দিয়ে কিছু হবে। আমি আরেকটা প্রশ্ন, মানে হয়তো পরবর্তীতে করতাম, এখনো বলতে যাচ্ছি যে যারা রানিং স্টুডেন্ট রয়েছে, তারা কি এই উদ্যোক্তা লাইফে আসতে পারবে, নাকি একদম পড়াশোনা করে আসতে হবে? না না, অবশ্যই পড়ালেখা জিনিসের পার্টটা আলাদা ভাইয়া, আর কর্ম জিনিসটা আলাদা। চাকরি যারা করছে, তারা কি চাকরির বিষয়ে পড়াশোনা করে, না শিক্ষা অর্জনের জন্য করে? সেম আপনার হচ্ছে যে উদ্যোক্তা হতে গেলেও কিন্তু পড়াশোনা লাগে, যেটা আমি বুঝতে পেরেছি। এবং আমি আমার বিয়ের 21 বছর পর আবার পড়াশোনা শুরু করেছি, নতুন করে পড়াশোনা করছি। তো পড়াশোনাটা আলাদা, কর্মজীবনটা আলাদা ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। সামনের দিনগুলো আরো ভালো কাটুক। আপু, আপনার কাছে জানতে চাইবো যে আপনি যখন বুটিক্সের কাজ শুরু করলেন, শুরুতে কিভাবে অল্প পুঁজি দিয়ে কাজ শুরু করলেন? শুরুতে শুধু অল্প পুঁজি, অল্প কর্মী, মানে সবকিছু আমার অল্প ছিল। দেন আস্তে 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 আমার বাড়লো সবকিছু। অল্প পুঁজি বলতে ভাইয়া, যে আমি যখন স্কুলে যে আমার বাচ্চাকে নিয়ে বসি, তখন আমি নিজেই কিছু ইনভেস্ট করি ওখানে, যে এগুলো কেনাকাটা করে ওই ভাবিদেরকে নিয়ে বসি, যে তোমরাও করো, আমিও কিছু করি, এখান থেকে কাজ করি। তারপরে অল্প বলতে ভাইয়া, এখানে আমি
সামথিং কিছু নিয়ে আস্তে 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 আমি নিজেই যেগুলো ইনভেস্ট করেছি সেগুলো আমি নিজে থেকে ওখান থেকে আমি আমার ইয়াটাকে প্রতিষ্ঠানটাকে আমি একটু দাঁড় করিয়েছি আমি নিজেই নিজে ইনভেস্ট করেছি। অল্প বলতে আমি প্রথমে 10,000 দিয়ে শুরু করেছি। তার মানে যারা আমাদেরকে এই মুহূর্তে শুনছেন কিংবা দেখছেন, আপনি যদি উদ্যোক্তা হতে চান বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনি এটা ভাববেন না যে একদম অনেক অ্যামাউন্ট দিয়ে শুরু করতে হবে। জি। নো, মাত্র 10,000 টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেটাকে বাস্তবে রূপান্তর করার জন্য। জি, এখন আমার মানে আমি কি বলবো, আমার এখন বাসাতেই 5 লাখের জিনিস আমার এখন ইনভেস্ট আচ্ছা। হয়ে আছে এবং এগুলোর জন্য আমি হয়তো সময় দিয়েছি, শ্রম দিয়েছেন। হ্যাঁ, আমি অধ্যবসায় ছাড়া সম্ভব না। আমি চাচ্ছি যে আমার পাশাপাশি আমার কর্মীরাও ওনাদের আমারও সহযোগিতা হোক, ওনারাও যেন আমার দ্বারাই সহযোগিতা পায় বা হোক, আমি এটা চাচ্ছি যে হ্যাঁ, আপনাদের সফলতার গল্পগুলো আমরা আরো শুনবো। তবে কিছু কমেন্ট আমরা পড়তে চাই। আমাদের সঙ্গে রয়েছেন শামিমা বেগম, আপনি বলছেন স্বপ্না আপু এগিয়ে যাও, শুভকামনা রইল। ধন্যবাদ শামীম আপুকে। শামীম আপু একজন উদ্যোক্তা, আচ্ছা। আমাদের শিবগঞ্জের উদ্যোক্তা। আপু অনেক কিছু নিয়ে কাজ করে, আপনার জন্য শুভকামনা আপু। থ্যাংক ইউ সো মাচ শামিমা আপু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মৌটুসি চৌধুরী আমাদেরকে বলেছে শুরুতে কোন ধরনের চ্যালেঞ্জগুলো আপনারা ফেস করেছেন, আমরা প্রশ্নটিতে আসবো। হ্যাঁ, তারপরে আমাদেরকে লিখেছে কাজী রাসেল ইমন, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। অনেক ধন্যবাদ কাজী রাসেল ইমন আমাদেরকে লিখবার জন্য। শামিমা বেগম আরো একবার আমাদেরকে সালাম দিয়েছিলেন। আর কে টুটুল আছেন আমাদের সঙ্গে। দিলনাজ আপু ও সুলতানা রাজিয়া আপুর কথা শুনে মনে হচ্ছে স্বপ্ন যদি সত্যি মন থেকে দেখা যায় তাহলে একদিন না একদিন তা পূরণ হবেই ইনশাআল্লাহ। আরো আছেন আমাদের সঙ্গে লুৎফর নেশা, রূপক ভাইয়া আপনিও সবার প্রিয় যেমনটা আমি বলছিলাম। তারপরে রয়েছেন কাজী রাসেল ইমন, চালিয়ে যান স্বপ্না ভাবি, পাশে আছি সব সময়। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, যেমনটি বলছিলাম যে এই উদ্যোক্তার লাইফে কোন কোন সমস্যাগুলো ফেস করেছিলেন এবং সেইখান থেকে কিভাবে নিজেকে পাস কাটিয়ে সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছেন, দুজনের কাছে জানতে চাই। কে বলবে আগে? একজন বললেই হবে। আপু বলো তুমি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি একটু পিছন দিকে চলে যেতে হয় আমার। আমি যখন প্রথম কাজ শুরু করি তখন কিন্তু আমি কি বলবো, ঘরোয়া একটা বউ। হ্যাঁ, শিবগঞ্জ থেকে তো আমি। তো এই কথাটা শুনতে হয়েছে প্রথমেই যে মান সম্মান সব ডুবিয়ে দিল, শ্বশুরের বাবার মান সম্মান সব ডুবিয়ে দিল। এই হচ্ছে যে আমি একটা বউ, প্রথমে এটা সামাজিক এবং পারিবারিক দুইটাই প্রবলেম হয়েছে, দুইটাই ফেস করেছি। ইভেন এখন পর্যন্ত এইটা থেকে বের হতে পারিনি, কমেছে। আজকে সেই মানুষগুলো যারা আপনাকে নিয়ে অনেক কটু কথা বলছিল এবং বলেছিল, তারা আপনাদেরকে দেখে অবশ্যই আরো বেশি হিংসা করবে এবং জ্বলবে, হিংসা করে। এবং এখন আবার ওরাই জিজ্ঞেস করতে আসে যে আপু তো কম, মানে শিবগঞ্জে বেশিরভাগ বলে যে ভাবি আমার মেয়েটা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে বসে আছে, আপনি তো কাজ করছেন, খুব ভালো লাগছে, একটু আমার মেয়েটাকে একটু পরামর্শ দেন বা আপনার ভাবিকে একটু পরামর্শ দেন। তারাই আবার দেখি পরামর্শ চাই, কিভাবে কাজ করলাম, কিভাবে আগালাম। তো যারা সমালোচনা করেছিল এখন দেখি তারা আবার আমাকে নিয়ে এখন আলোচনা করে। এটা খুব ভালো লাগার একটা বিষয়। ভালো লাগা, আমার মনে হচ্ছে ওই সময়ের উত্তরগুলো এখন তারাই দিচ্ছে। তারা অনেক সময় কি জানেন যে মানুষ কটু কথা বললে বা সমালোচনা করলে সঙ্গে সঙ্গে রিয়াক্ট করতে হয় না, সময় একদিন তাদের উত্তর দিবে। যাই হোক, রিয়াক্ট হয়তো করিনি কিন্তু অনবরত চোখের পানি পড়তো ভাইয়া, এটা ওই যে ধৈর্য ধারণ করেছেন, মহান বিধাতাকে বলেছেন যেন আপনার স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত হয়। উপরওয়ালা সাথে ছিল বলেই আজকে আমি দিলনাজ খান। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো সেম প্রশ্ন যে আপনি আপনার উদ্যোক্তা লাইফে কোন সমস্যাগুলো ফেস করেছিলেন এবং সেখান থেকে কিভাবে বেরিয়ে এসেছেন? আমি আমার পারিবারিক দিক থেকে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি আমার গেট খুললেই বলে না যে পাছে লোকে কিছু বলে, হ্যাঁ ঠিক এরকমই আমার কানে কিছু কিছু আসতো যে আমি বাইরের দরজা খুলে যখন ভিতরে ঢুকতাম তখন বলতো কিছু কিছু লোক, মানে বাজে বাজে কমেন্ট বা কথা বলতো যে এগুলো কি করছে, এগুলো করে কি হবে, এগুলো কি হয়, এগুলো করে, মানে এরকম মানে আলাদা আলাদা প্রশ্ন করতো। তো আমার তখনও কিছু মনে হয়নি ভাইয়া, আমার এখনও কিছু মনে হয় না, কারণ আমার হাজব্যান্ড সাথে আছে এবং আমার হাজব্যান্ডের যদি কোনো কটু কথা না থাকে, আমাকে যদি উনি সাপোর্ট করে, তো আমি বাইরের লোকের কথা শুনে আমি কি করব? তখনও আমার কিছু মনে হয়নি ভাইয়া, আমার এখনও কিছু মনে হয় না। ওরা শুধু এখনও দাঁড়ায় দেখে আমি গেট থেকে আমার বুটিকের জিনিস নিয়ে যাই, আমি গাছের মেলা করি, আপু জানে, হ্যাঁ আমি এত কিছু আমি করি। ওরা এখনো আমার, যদিও আমার বাসাটা মোড়ের ওপরে, মোড়ে অনেক লোকজন থাকে, তখনও দেখেছে ভাইয়া, এখনো দেখে, ওই দেখেই থাকে।
আমি বলবো যে ওরকম পাছে লোকে কিছু বলবে ওগুলো উপেক্ষা করে আমরা মেয়ে মানুষ, আমরা যদি নিজের জীবনকে চেঞ্জ করতে চাই বা কোনো কিছু করতে চাই, তাহলে আমাদেরকে ওরকম কথা করে মানে ওরকম কথাগুলা কানে আসবে এবং এক কান্দে বের করে দিতে হবে। এরকম যদি আমরা করতে পারি তো জীবনে আমাদের সফলতা আসবেই। ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা যেমন বলছিলেন অনেক সমস্যা পড়েছেন, আমি ছেলে মানুষ, আমার কথা বলি। 2012-তে আমি রেডিও মহানন্দায় আসি, তখন বাসা থেকে, আমার বাসা যেহেতু রহনপুর অনেক দূর, প্রায় এখান থেকে 40 কিলো, আমি বাসা থেকে ক্লাস করতে আসতাম। গ্রামের মানুষ, কিছু মানুষ বাবা মাকে বলতো তোমার ছেলে এইটা করতে যাবে, সেটা করতে যাবে, কি করতে যাবে, বাবা মা আমাকে নিষেধ করতো। আমি বলেছি সময় জবাব দিবে। এখন আমি ফেসবুকে লাইভ করছি, তারা তো দেখছে। সবাইকে এই পজিশনে আসতে পারে না। তাহলে অবশ্যই অধ্যবসায়, ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। আচ্ছা, আপনাদের সফলতার গল্প শুনছিলাম, যদি আপনাদের কথা শুনে কোনো উদ্যোক্তা কেউ হতে চায়, সেই ক্ষেত্রে তাদের জন্য কি পরামর্শ দিবেন? আমি বলি হচ্ছে যে যদি কেউ হতে চায়, যদি মানে আসলে চাকরি করছি না বা হচ্ছে না, এই সময়টুকু ব্যয় না করে নিজে থেকে উদ্যোগ নেয়া এবং যেটা আমি জানি সেই উদ্যোগটা নিতে হবে এবং স্বপ্ন দেখতে হবে যে আমি একদিন ওই জায়গায় দ্বার প্রান্তে আমার এই উদ্যোগ ধরে সফলতার দ্বার প্রান্তে দাঁড়াবো। তাহলে স্বপ্ন দেখতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। শুধু পরিশ্রম না, এখন যে কম্পিটিশন, এখানে কঠোর পরিশ্রম করা লাগবে, এটার কোনো বিকল্প নাই। এইটা ধরে রাখলে ইনশাআল্লাহ সে যে উদ্যোগ নিবে সে অবশ্যই সফল হবে। আচ্ছা আপু, আপনি কিভাবে তাদেরকে মোটিভেশন করবেন? 3টা পয়েন্ট জানতে চাই, যে নতুন যারা উদ্যোক্তা হবে তাদের কিভাবে ইন্সপায়ার করবেন? তাদের বলবো আমি যে তারা স্কুল জীবনে হোক বা সাংসারিক জীবনে হোক বা অর্ধেক বয়স হয়ে যাক তার সে জীবনে হোক, সবাই এখানে সংসারের পাশাপাশি হোক, লেখাপড়ার পাশাপাশি হোক, সব কিছুর মধ্যে আমরা নারী, আমরা সবই পারি, আমরা করতে পারবো, এরকম যদি আমাদের মনে চিন্তা ভাবনা থাকে, তাহলে আমরা স্কুল জীবনের পাশাপাশি আমরা ওদেরকে পার্ট টাইম আমরা কোনো কিছু করতে পারবো। ট্রেনিং সহকারে ট্রেনিংগুলো নিয়ে তারাও কিছু করতে পারবে, তারাও কিছু আয় ইনকাম করতে পারবে। এবং যারা সাংসারিক, তারাও সংসারের পাশাপাশি কিছু করতে পারবে এবং আয় উপার্জন করলে হবে কি যে উনি ওনার হাজব্যান্ডকে সহযোগিতা করতে পারলো সংসারে। এবং মধ্যবয়সী জীবনে যদি কেউ কোনো কিছু করতে চায়, তাহলে তার সময় কাটানোর একটা সঙ্গী হবে, যে সে কি করবে, সময় কাটাবে। এভাবে এই উদ্যোক্তা জীবনে কি কোনো কিছু যদি উনি চায় যে আমি এই জীবনে এসে আমি কোনো কিছু কাজ শুরু করব নতুনভাবে, হ্যাঁ, যে ওনারা পারছে বা আমরা পাচ্ছি, আমরাও তো কাউকে দেখে ইন্সপায়ার হয়েছি যে এই জিনিসটা শুরু করেছি, তারাও পারবে, এরকম ভাবে তারা কাজটা শুরু করতে পারবে। আচ্ছা, আমরা আপনাদের সফলতার গল্প শুনছি, ব্যর্থতার গল্প শুনছি, সবগুলোই কথা শুনবো। অলরেডি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন হোসেন আলী, আপনি শুভ সন্ধ্যা জানিয়েছেন। কামরুল হাসান, আপনি বলেছেন যে বেস্ট অফ লাক আম্মু, মানে কামরুল হাসান কাকে বলেছেন এটা? আমার জামাই। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন, অনেক ধন্যবাদ। হোসেন আলী আলহামদুলিল্লাহ ভালো আছেন সেটা বলেছেন। তারপরে আমাদের সঙ্গে রয়েছেন শরীফা খাতুন, আপুদের জন্য অনেক দোয়া রইল। উনি একজন উদ্যোক্তা, সফল উদ্যোক্তা। ধন্যবাদ শরীফা আপুকে, ধন্যবাদ। আচ্ছা, আছেন আমাদের সঙ্গে শাহিনা পারভিন আসমা, আসসালামু আলাইকুম, শুভ কামনা রইল। ধন্যবাদ আসমা ভাবি, ভাবি একজন উদ্যোক্তা। আচ্ছা, অনেক ধন্যবাদ। থেকে শামিমা বেগম, আপনি বলেছেন রূপক ভাইয়া আপনারা তিনজনই অনেক সুন্দর মনের মানুষ। আমার মনে হয় যে শামিমা আপা মনে হয় সব থেকে সুন্দর মনের মানুষ। একদম একদম, কারণ নিজে সুন্দর না হলে আপনি অন্যকে কখনো বলতে পারবেন না। আচ্ছা, এরপরে আছেন রিশার আম্মু, আসসালামু আলাইকুম স্বপ্না ভাবি, দেখা দোয়া করি সামনে এগিয়ে যান। অনেক ধন্যবাদ রিশার আম্মু ভাবি। আচ্ছা, এবার আপনাদের কাছ থেকে যদি একটু ব্যক্তিগত কথা জানতে চাই, অবসরে কি করেন? আমার অবসর নাই ভাইয়া, উদ্যোক্তা জীবনে আসার পরে আমার কোনো অবসর নাই। আমি সেদিন একটা পোস্ট করলাম যে উদ্যোক্তাদের মনে হয় কোনো ঈদের ছুটি থাকে না, কোনো ছুটি থাকে না, তো অবসর নাই। তবে আমার অবসর বলতে আমার রান্না, আসলে আমি এখন আর অবসর সময় পাই না, পরিবারকে সময় দেই, রান্না বান্না করি, সংসারে যেটা কাজে লাগে কাজ করতে হয়, এগুলো দিয়ে সময়টা পার হয়ে যায়। আর গান শুনতে ভালো লাগে। প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার ভাইয়া আইসক্রিম। প্রিয় রং? প্রিয় রং হচ্ছে আমার খয়েরি কালারটা এবং সাদা। আপু, আপনি অবসরে কি করেন বা অবসর কি আদৌ পান? মোটেই না, এটা বলা ভুল হবে, অবসর তো নাই। এবং অবসর টাইমে আমি আমার গাছ নিয়ে বেঁচে থাকি। আমি গাছ
গাছপ্রেমী মানুষ। জি, আমার গাছই আমার জীবন। আমার বুটিকের চাইতে মনে হয় যে আমার বুটিকে তো আমি করে নিয়েছি, বুটিক্সের কাজ আমার, এটা হয়তো একটা প্রফেশনাল ভাবে আমি এটাকে হয়তো উদ্যোক্তা জীবনে এটাকে নিয়েছি, কিন্তু গাছ হচ্ছে আমার জীবন। আমি গাছকে অনেক সময় দিই এবং গাছকে আমি অনেক ভালোবাসি। প্রিয় খাবার কি? লিচু। প্রিয় রং? লাল। লাল, আচ্ছা। যাই হোক, মানুষ ভেদে এক একজনের পছন্দ এক এক রকম। আমরা আরো কয়েকটা প্রশ্ন করতে চাই, জানতে চাই। যদি বলা হয় যে যারা উদ্যোক্তা বা সফল কন্টেন্ট ক্রিয়েটর তারা একদম শহরমুখী মানুষ, যদি প্রত্যন্ত অঞ্চল গ্রাম থেকে কেউ উদ্যোক্তা হতে চায় তাহলে হতে পারবে কি? অবশ্যই ভাইয়া, ইভেন আমি তো নিজেই প্রান্তিক পর্যায় থেকে, আমি হচ্ছে উপজেলা, শিবগঞ্জ উপজেলা থেকে। তো এটা তো প্রান্তিক একটা শহর বলা যায় বা উপজেলা বলা যায়। ইভেন রিসেন্ট আমি যে নেপালে গেছিলাম, নেপালে আমি মেলায় গেছিলাম আমার প্রোডাক্ট নিয়ে। তো ওইখানে নেপালে আমাদের চাঁপাইনবাব, নেপালে না, বা আমি যাদের সাথে গেছিলাম ঢাকার যারা উদ্যোক্তা ছিল, ওরা রাজশাহী পর্যন্ত চিনে। রাজশাহীর আম, রাজশাহীর এই, রাজশাহীর ওই, এগুলো বলছে। তো আমি বারবারই আমার চাঁপাইনবাবগঞ্জকে, আমার শিবগঞ্জকে মানে উপস্থাপন করছিলাম ওইখানে। তো আমাকে বলছিল যে আচ্ছা চাঁপাইনবাবগঞ্জ আবার কোনটা? হ্যাঁ, রাজশাহী পর্যন্ত ঠিক আছে, রাজশাহী পর্যন্ত চিনে। তো আমি যদি উপজেলা প্রান্তিক পর্যায় থেকে একদম নেপালে মেলা করতে যাই আমার প্রোডাক্টের হাত ধরে বিশ্বের দরবারে, এটা ছিল আপনার সাউথ এশিয়ান ট্রেড ফেয়ার। আচ্ছা, এটা কতদিন আগে গেছিলেন? এটা আমি এই মাসেই নামলাম, আপনার 19 তারিখে আসছি, আমি 15 তারিখে আসছি, আমি নেপাল থেকে গেছিলাম 5 তারিখে গেছিলাম। 7 তারিখ থেকে 11 তারিখ আমাদের মেলা ছিল, 15 তারিখ আমি নেপাল থেকে আসছি। হ্যাঁ, তো হচ্ছে যে এরকম আমি তো নিজেই প্রান্তিক পর্যায়ে ভাইয়া, আমি রহনপুরের, তার মানে বোঝা যাচ্ছে রহনপুরের মেয়ে, আমার এলাকার মানুষ আপনি। রহনপুরের মেয়ে এবং শিবগঞ্জের বউ। তো আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে বেরিয়ে হইনি, তো আমি তো নিজেই প্রান্তিক পর্যায়ে থেকে। এবং আমি মনে করি যে আমি ইন্ডিয়াতে মেলা করেছি, ওইখানে বেস্ট সেলার হয়েছিলাম। নেপালে আমি মেলা করলাম, ওইখানেও আমি খুব ভালো সাড়া ফেলেছি, কারণ যারা গেছিল ঢাকা থেকে তারা এক একটা ব্র্যান্ড ছিল। আচ্ছা আচ্ছা, সেখানে আমি তাদের কাছে, আমার কাছে মনে হচ্ছিল যে আমি অতি ক্ষুদ্র, আমি কিছুই না, তারপরেও তো আমি গেছি, তারপর আপনি অংশগ্রহণ করেছেন, এটা অনেক কিছু। এবং আমি ওইখানে সাড়া ফেলেছি আমার প্রোডাক্ট নিয়ে মোটামুটি। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা যার শুরু আছে তার শেষ আছে। দেখেন, আমরা শুরুতেই বলছিলাম যে আমরা কথা বলতে বলতে বলে মনে হবে যে অনেক কথা আমাদের বলাই হয়নি, অথচ সময় আমাদেরকে বলছে বিদায় নিতে হবে। আপনি যে পজিশনে এখন রয়েছেন, এইটা থেকে 5 বছর পর আপনি কোথায় দেখতে চান নিজেকে? শুধু নিজেকে না, আরো সবাইকে নিয়ে, আমি সবাইকে নিয়ে দেখতে চাই, শুধু নিজেকে নিয়ে না। আরো যারা উদ্যোক্তা আছে আমার, হ্যাঁ, আমার ফ্রেন্ড সার্কেল, আমরা উদ্যোক্তা জীবনে যে আমাদের একটা গ্রুপ আছে, যে দিলনাজ খানম আপু আছে, শিবগঞ্জের আরো আছে, আরো অনেকেরা সবাই আছে আমাদের ট্রেনিং প্রাপ্ত, আমরা সবাই একসাথে ট্রেনিং করি। সবাইকে নিয়ে আমি চাই যে সবাই যাবে, কিন্তু আপনি হয়তো প্রশ্নটা করেছেন যে আমি কোথায় আমার নিজেকে আমি দেখতে চাই। আমি যেখানে আছি সেখান থেকে কেন আমি দেখতে চাই যে আমি হাঁটি হাঁটি পা পা করে যদি আমি বাসা থেকে যদি আমি শহরমুখী হতে পারি, তাহলে শহর থেকে আরো আমার ইচ্ছা আছে যে আমি আমার বিজনেসটাকে বাড়াবো, আরো বড় করব। এখন আল্লাহ যে পর্যায়ে আমাকে নিয়ে যাবে, আলহামদুলিল্লাহ এখনো খুশি আছি, আমি তখনও খুশি থাকবো ইনশাআল্লাহ। মানে এক কথায় সন্তুষ্ট থাকলেই সব থেকে। হ্যাঁ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আছি। আমি চাই যে আমি এই উদ্যোক্তা জীবনে আমি চাই যে আমার সংসার, হাজবেন্ড, বাচ্চা কাচ্চা সবাইকে সন্তুষ্ট রেখে আমি এখানে আগাতে চাই। আমি বড় হওয়ার পিছনে যে আমার সংসারকে ক্ষতি করে বা আমি দুঃখ দিয়ে যে আমি কিছু করব, এটা আমি চাই না। এবার ছোট্ট করে কয়েক সেকেন্ডের মধ্যে জানতে চাইবো, উদ্যোক্তা লাইফ নিয়ে এতক্ষণ রেডিও মহানন্দায় ছিলেন, ভালো লাগা মন্দ লাগা একটু বলবেন। না, মন্দ লাগার তো কিছুই নাই, পুরাটাই ভালো লাগা। আপনার সাথে পরিচিত হলাম, আমার এই যে রেডিও মহানন্দতে আসছি, লাইভে আসছি, এই প্ল্যাটফর্ম থেকে আমাকে অনেকেই দেখছে, যারা চিনতো না হয়তো তাদের সাথে আমি আজকে ইন্ট্রোডিউস হইলাম বা আমাকে চিনলো, এটা তো অনেক ভালো লাগা ভাই, অবশ্যই একটা ভালো উদ্যোগ, এটা আমাদের শুভকামনা। হ্যাঁ, এটা আমাদের উদ্যোক্তা জীবনে এটা একটা আমাদের প্ল্যাটফর্ম যে আমরা এখানে এসেছি এবং আমাদের ভালো লাগা আমরা শেয়ার করছি, এবং এগুলো থেকে আমরা কি পাচ্ছি, মানে একটা আনন্দ, এবং খুবই 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 আমাদেরকে ভালো লাগলো এখানে আসার পরে, কথা বলার পরে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। মনে হচ্ছে যে সময়টা আরেকটু পেলে বেশি ভালো হতো। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আজকের মতো বিদায় নিব। আর আপনারা এতক্ষণ শুনছিলেন ঈদুল আজহা উপলক্ষে কন্টেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান হারঘে স্টার। আর আপনাদের সঙ্গে ছিলাম আমি কথা বন্ধু রূপক। আজকের মতো আমরা বিদায় নেব, তবে আগামীকাল নতুন কোনো অতিথিকে নিয়ে
নতুন কোনো কথা বন্ধু চলে আসবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন এবং অন্যদেরকে ভালো রাখুন। আজকের মতো এই পর্যন্তই। আরো একবার ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।